উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, দ্বাদশ শ্রেণী, তৃতীয় সেমিস্টার, প্রথম অধ্যায়, জোট নিরপেক্ষ আন্দোলন। জোট নিরপেক্ষ আন্দোলন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের আন্তর্জাতিক রাজনীতির অন্যতম বৈশিষ্ট্য হল জোট নিরপেক্ষ আন্দোলন। ভূমিকা: নাম বা নন অ্যালাইন্ড মুভমেন্ট অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলন হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধের পর্বে গঠিত একটি আন্তর্জাতিক রাজনৈতিক আন্দোলন বা একটি রাষ্ট্রজোট, যার সদস্য রাষ্ট্রসমূহ নিজস্ব স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রেখে দুই মহাশক্তির সামরিক জোটের অর্থাৎ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদী ব্লক এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক ব্লকের কোনোটিতেই সরাসরি যোগ না দিয়ে অর্থাৎ নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে বিশ্ব রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান, সহযোগিতা এবং বিকাশের পরিবেশ গঠনে সচেষ্ট। অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলন হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় অর্থাৎ কোল্ড ওয়ারের সময় বা স্নায়ুযুদ্ধের সময় বা শীতল যুদ্ধের সময় গঠিত একটি রাষ্ট্রজোট, যেই রাষ্ট্রজোটের সদস্য রাষ্ট্রগুলি নিজেদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বজায় রেখে দুই মহাশক্তির কোনোটিরই জোটে অংশগ্রহণ না করে অর্থাৎ নিরপেক্ষ অবস্থান গ্রহণ করে বিশ্ব রাজনীতিকে সহযোগিতা এবং বিকাশের দিকে এগিয়ে নিয়ে গেছিল। পটভূমি: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিশ্ব দুটি শক্তিশালী ব্লকে বিভক্ত হয়ে যায়। এক, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদী ব্লক এবং দুই, সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন পূর্ব ইউরোপীয় সমাজতান্ত্রিক ব্লক। এই বিশ্বের দুই ভাগে ভাগ হওয়ার পূর্বে মেন অঞ্চল যেখান থেকে ভাগটা শুরু হয়েছিল সেটা ছিল ইউরোপ। তাই ইউরোপের পশ্চিমাংশ নিয়ে পুঁজিবাদী ব্লক এবং ইউরোপের পূর্বাংশ নিয়ে সাধারণভাবে সমাজতান্ত্রিক ব্লক গঠিত হয়েছিল। এটা প্রাথমিকভাবে, পরবর্তীকালে পুরো বিশ্বই দুটো ব্লকে বিভক্ত হয়ে পড়ে। এই দুই পরাশক্তির মধ্যে শুরু হয় স্নায়ুযুদ্ধ, যা রাজনৈতিক ও আদর্শগত প্রভাব বিস্তারের কৌশলগত লড়াই। এই সময় নতুন স্বাধীনতা লাভকারী দেশগুলো যেমন ভারত, মিশর, ইন্দোনেশিয়া, যুগোস্লাভিয়া, ঘানা ইত্যাদি এই দুই শক্তির মধ্যে কোনো পক্ষ না নিয়ে নিজস্ব স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বজায় রাখার সিদ্ধান্ত নেয়। এই প্রেক্ষাপটে জোট নিরপেক্ষ আন্দোলনের ধারণা উদ্ভূত হয়। অর্থাৎ যখন সমগ্র বিশ্ব দুটি ভাগে বিভক্ত হয়ে গেছিল, তখন বিশ্বের কিছু রাষ্ট্র ঠিক করে যে তারা দুটি ভাগের কোনোটিতেই অংশগ্রহণ করবে না এবং তা সত্ত্বেও নিজের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বজায় রেখে এবং সর্বোপরি অন্যের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সম্মান করে বিকাশের দিকে এগিয়ে যাবে, সহযোগিতার মাধ্যমে বিকাশের দিকে এগিয়ে যাবে। সূত্রপাত: জোট নিরপেক্ষ আন্দোলন 1955 সালে ইন্দোনেশিয়ার বান্দুং শহরে অনুষ্ঠিত একটি সম্মেলনের মাধ্যমে শুরু হয়, যেখানে এশিয়া ও আফ্রিকার 29টি দেশ অংশগ্রহণ করে। এরপর 1961 সালে যুগোস্লাভিয়ার বেলগ্রেডে প্রথম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে 25টি দেশ অংশগ্রহণ করে। বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের 120টি সদস্য রাষ্ট্র, 17টি পর্যবেক্ষক রাষ্ট্র রয়েছে এবং পাশাপাশি 10টি পর্যবেক্ষক সংগঠনও রয়েছে। এখানে ফার্স্ট উল্লেখযোগ্য কথা হলো, ইন্দোনেশিয়ার বান্দুং শহরে 1955 সালে যে সম্মেলনটি অনুষ্ঠিত হয় সেটা কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলনের সম্মেলন ছিল না। সেই সময় জোট নিরপেক্ষ আন্দোলন টাইপের কিছু একটা গঠিত করতে হবে, এই মর্মে সবাই সহমত পোষণ করে। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন সংগঠিত হয় যুগোস্লাভিয়ার বেলগ্রেডে 1961 সালে। তাই যদি আসে যে জোট নিরপেক্ষ আন্দোলনের ধারণাটা বিকশিত হয়েছিল কোন
সম্মেলন থেকে, তাহলে সেটা 1955 সালে ইন্দোনেশিয়ার বান্দুং সম্মেলন থেকে। কিন্তু জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন কোনটা? সেটা 1961 সালের যুগোস্লাভিয়ার বেলগ্রেডে অনুষ্ঠিত সম্মেলনটি। এছাড়াও প্রশ্ন এগুলোও আসে যে জোট নিরপেক্ষ আন্দোলনের বর্তমানে কটি সদস্য রাষ্ট্র এবং কটি পর্যবেক্ষক রাষ্ট্র, মানে সরাসরি সদস্য না হওয়া সত্ত্বেও এরা যুক্ত আছে। তাছাড়া 10টি পর্যবেক্ষক সংগঠনও রয়েছে, এর মধ্যে ইইউ বা ইউরোপিয়ান ইউনিয়নও রয়েছে। নেতৃবৃন্দ। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান নেতৃবৃন্দ ছিলেন জওহরলাল নেহেরু ভারতের, গামাল আবদেল নাসের মিশরের, জোসেফ ব্রোজ টিটো যুগোস্লাভিয়ার, আহমেদ সুকর্ণ ইন্দোনেশিয়ার, কাউমআমে ক্রনঘুমাহো ঘানার, ফিদেল কাস্ত্রো কিউবার, রবার্ট মুগাবে জিম্বাবুয়ের, মায়ানমার গদ্দাফি লিবিয়ার, জুলিয়াস নায়েরে তানজানিয়ার এবং সিরিমাভো বন্দনা নায়েক শ্রীলঙ্কার। কিন্তু এখানে একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন আসে, সেটা হলো ফাউন্ডিং ফাদার্স কারা বা মূল প্রতিষ্ঠাতা কারা। এখানে উল্লেখযোগ্য যে জোট নিরপেক্ষ আন্দোলনের মেন প্রতিষ্ঠাতা ছিলেন 5 জন। এর জন্য এই আন্দোলনকে অনেক সময় দ্য ইনিশিয়েটিভ অফ 5 বলেও অভিহিত করা হয়। সেই 5 জন হলেন ইন্দোনেশিয়ার সুকর্ণ, ভারতবর্ষের জওহরলাল নেহেরু, যুগোস্লাভিয়ার জোসেফ ব্রোজ টিটো, মিশরের গামাল আবদেল নাসের, মিশর বা ইজিপ্ট যাই বলো, আর ঘানার কিয়ম্মে নক্রুমা। এরাই মানে প্রথমে যে 5 জনের নাম দেওয়া আছে তারাই ছিলেন জোট নিরপেক্ষ আন্দোলনের মূল প্রতিষ্ঠাতা। এই কোশ্চেনটা অনেক সময় আসে, অনেকের নাম দেওয়া হয়, বিশেষ করে ফিদেল কাস্ত্রোর নাম জড়ানো হয় এবং বলা হয় ইনি কি প্রতিষ্ঠাতা ছিলেন? না, এরা প্রতিষ্ঠাতা ছিলেন না, বাকি যাদের নাম লেখা আছে, কিন্তু পরবর্তীকালে তারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। পরবর্তী পয়েন্ট, জোট নিরপেক্ষ আন্দোলনের বৈশিষ্ট্য। জোট নিরপেক্ষ আন্দোলনের বৈশিষ্ট্যগুলো হলো: 1. আদর্শগত নিরপেক্ষতা। এই আন্দোলনের সদস্য দেশগুলি কোনো বড় শক্তির সঙ্গে সামরিক জোটে, যেমন ন্যাটো বা ওয়ারশ প্যাক্ট অথবা সিমলা চুক্তি, এরকম কোনো সামরিক জোটে অংশ না নিয়ে নিজেদের আদর্শ এবং স্বার্থ অনুযায়ী স্বাধীনভাবে পররাষ্ট্রনীতি গ্রহণ করত। এটাই জোট নিরপেক্ষ আন্দোলনের মূল বৈশিষ্ট্য। এর জন্যই জোট নিরপেক্ষ আন্দোলনটি সংগঠিত হয়েছিল। যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন সম্পূর্ণ বিশ্ব 2টি ব্লকে বা 2টি সামরিক জোটে বিভক্ত হয়ে যাচ্ছে, তখন কোনো জোটের অংশ না নিয়েও নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখা, নিজেদের ইচ্ছা মতো পররাষ্ট্রনীতি গ্রহণ করা, কোনো ব্লকের ইচ্ছা অনুসারে নয়, বা কোনো এক দলকে বন্ধু বানিয়ে দ্বিতীয় দলকে শত্রু বানানো, এরকম নয়। যে দলের সঙ্গে যখন তার জাতীয় স্বার্থ জড়িত থাকবে, সেই দলের সঙ্গে বা সেই রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করাটাই ছিল এই জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলির মূল উদ্দেশ্য। এবং আরও একটা জিনিস, খারাপকে খারাপ বলা, কেউ যদি অন্যের ওপর আগ্রাসন করে, সেটা যে জোটেরই অংশ হোক না কেন, তাকে খারাপ বলা এবং ভিকটিমের পাশে থাকা, এটাও ছিল আদর্শগত নিরপেক্ষতারই একটা অংশ। এবং জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য রাষ্ট্রসমূহ এই নীতিও মেনে চলতেন। দ্বিতীয়,
আন্তর্জাতিক শান্তি এবং সহযোগিতার সংকল্প। সদস্য দেশগুলি যুদ্ধ এবং সংঘাত এড়িয়ে শান্তি বজায় রাখার প্রচেষ্টা চালাতো এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক সমস্যার সমাধানের চেষ্টা করত। অনেক ক্ষেত্রে এই জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য রাষ্ট্রগুলি দুই ব্লকের মধ্যে ঘনীভূত হওয়া কোনো কূটনৈতিক অস্থিরতার মীমাংসা করার চেষ্টা করত মধ্যস্থতাকারী হিসেবে। অনেক ক্ষেত্রে মধ্যস্থতার কাজও এই জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলি করে উঠত। আর যেহেতু এরা কোনো ব্লকের সদস্য নয়, দুপক্ষের লোকের ক্ষেত্রেই এদের ওপর বিশ্বাস করাটা অনেক সহজ ছিল। 3. স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা। আন্দোলনের সদস্যগুলি নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার ওপর গুরুত্ব দেয়। তারা নিজেদের আভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ এড়িয়ে চলার চেষ্টা করত। নামের পঞ্চশীল নীতির ওপর ভিত্তি করে এই জোট নিরপেক্ষ আন্দোলন গঠিত হয়েছিল। পঞ্চশীল নীতিগুলি হলো পরস্পরের ভূখণ্ডের অখণ্ডতা, আক্রমণ না করা, হস্তক্ষেপ না করা, সমানতা বা সাম্য এবং শান্তিপূর্ণ সহাবস্থান করা। এই সমস্ত নীতির ভিত্তিতে এই আন্দোলন গঠিত হয়েছিল। অর্থাৎ তাদের মতে তারাও, এই জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলি, অন্য কোনো রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে হস্তক্ষেপ করবে না। সেটা কূটনৈতিকভাবেই হোক বা কোনো রকম অর্থনৈতিক প্রেশার ক্রিয়েটের মাধ্যমেই হোক, কোনোভাবেই তারা অন্যের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে হস্তক্ষেপ করবে না। নিজেদের ভূখণ্ড রক্ষা করবে এবং অন্যের ভূখণ্ড দখল করার জন্য আক্রমণ করবে না। সাম্যের ভিত্তিতে নিজেদের মধ্যে সম্পর্ক স্থির করবে এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি সমর্থন জানাবে। এই নিয়মগুলো তারা অন্যদের ক্ষেত্রেও প্রযোজ্য করত। যেটা বললাম যে অন্য কারোর আগ্রাসনের, যারা জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য নয়, সেই রাষ্ট্রের কেউ অন্য আরেকটা রাষ্ট্রকে আগ্রাসন করলে তারা সেই কাজে সমালোচনা করত এবং কোনোভাবেই সমর্থন করত না, ভিকটিমের পাশেও থাকত। 4th পয়েন্ট, অর্থনৈতিক উন্নয়ন এবং সহযোগিতা। নামের সদস্য দেশগুলি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নকে এবং সামাজিক কল্যাণ সাধনকে উৎসাহিত করার চেষ্টা করে। প্রথম দিকে বা প্রাথমিকভাবে জোট নিরপেক্ষ আন্দোলন দুই ব্লকের কারোরই প্রভাবাধীন হব না বা কারোরই নেতৃত্বাধীন হব না, এই উদ্দেশ্যে রাষ্ট্রগুলো গঠন করলেও ধীরে ধীরে এই জোট নিরপেক্ষ আন্দোলন একটা অর্থনৈতিক সহযোগিতার প্ল্যাটফর্ম হয়ে দাঁড়ায়। সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলি, বিশেষত দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলি, এই দক্ষিণ সম্পর্ক স্থাপনে বা অর্থনৈতিক সহযোগিতার সম্পর্ক স্থাপনের একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়ায় এই জোট নিরপেক্ষ আন্দোলন। তাই প্রথম দিকে শুধুমাত্র সামরিক জোটের অংশ হব না বলে এই আন্দোলন বা এই রাষ্ট্রজোট গঠন করা হলেও ধীরে ধীরে এই সদস্য দেশগুলি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নকে এবং সামাজিক কল্যাণ সাধনকে, শিক্ষা, স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ সামাজিক কর্মকেও পরিণতি দিতে শুরু করে। 5 নম্বর পয়েন্ট, তৃতীয় বিশ্বের দেশগুলিকে ঐক্যবদ্ধ করা। জোট নিরপেক্ষ আন্দোলনের মাধ্যমে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার পুরো দক্ষিণ গোলার্ধে ধরতে পারো অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলি আন্তর্জাতিক স্তরে রাজনৈতিক মঞ্চ পায়। কারণ যেহেতু বাকি দেশগুলো উন্নত দেশ, তাই তারাই বিশ্ব রাজনীতিকে এবং বিশ্ব অর্থনীতিকে কন্ট্রোল করত। কিন্তু এরা যেহেতু একজোট হয়ে গেল, সমস্ত দুর্বল রাষ্ট্রগুলো যেহেতু একজোট হয়ে গেল, তাই এদেরও একটা পাওয়ার তৈরি হলো এবং এরা বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করতে শুরু করলো। আমেরিকার ইরাক আক্রমণের সময় সমালোচনা করা থেকে শুরু করে অর্থনৈতিক দিক থেকে নতুন অর্থনৈতিক সিস্টেম চালু করা, এই সমস্ত কিছুর
পশ্চাতে জোট নিরপেক্ষ আন্দোলনের ভূমিকা অনস্বীকার্য ছিল। যথেষ্ট প্রভাবিত করেছিল জোট নিরপেক্ষ আন্দোলন একসময় সমগ্র বিশ্বকে। আর যেহেতু রাষ্ট্রগুলি প্রত্যেকটাই দুর্বল রাষ্ট্র হওয়া সত্ত্বেও যেহেতু সবাই একজোট হয়েছিল, তার জন্যই এই প্রভাবিত করাটা এবং জাতিসংঘেরও অনেক নিয়ম পাল্টানো, WTO এবং IMF-এর মতো সংস্থার মধ্যে অনেক সাম্যের নীতি আনা, এগুলো সম্ভব হয়েছিল শুধুমাত্র তারা ঐক্যবদ্ধ ছিল বলে। ষষ্ঠ পয়েন্ট, সমাজ ব্যবস্থার উন্নয়ন। নাম উপনিবেশবাদ, নয়া উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ, বর্ণবাদ ও সমপ্রকার অসাম্য প্রভৃতির বিরোধিতা করে এবং স্বাধীনতা আন্দোলনকে সমর্থন জানায়। ফার্স্ট উপনিবেশবাদ, স্বাভাবিক, এই সমস্ত বেশিরভাগ রাষ্ট্রই সদ্য উপনিবেশবাদের কবল থেকে মুক্তি পেয়েছিল। দ্বিতীয়, নয়া উপনিবেশবাদ, মানে অর্থনৈতিক বা রাজনৈতিক প্রেশার ক্রিয়েট করে নিজের অধীনে নেওয়ার চেষ্টা। তৃতীয়, সাম্রাজ্যবাদ, অন্যের জমি দখল করা। চতুর্থ, বর্ণবাদ, যেটা আফ্রিকায় প্রচণ্ড হারে ছিল এবং তার প্রতিবাদ যথেষ্টভাবে করা হয়েছিল। এবং এই একই ধরনের অসাম্য বৈষম্য, এই অসাম্যটা শুধু মানুষেই নয়, অনেক সময় রাষ্ট্রেও অসাম্য ছিল। সম্মিলিত জাতিপুঞ্জেও এই সমস্ত রাষ্ট্রগুলির মতামতের খুব একটা গুরুত্ব ছিল না, যেটা তারা একজোট হয়েছিল বলে মতামতগুলির গুরুত্ব হতে শুরু করলো। এই যে অসাম্য, ছোট রাষ্ট্রকে বা অপেক্ষাকৃত অর্থনৈতিকভাবে দুর্বল রাষ্ট্রকে গুরুত্ব না দেওয়া, এই সমস্ত অসাম্যগুলিরও জোট নিরপেক্ষ আন্দোলন বিরোধিতা করেছিল। এবং তখনও যেসব দেশ স্বাধীনতা পায়নি তাদের স্বাধীনতা আন্দোলনকেও সমর্থন করেছিল। এখানে উল্লেখযোগ্য রোডেশিয়া, নামিবিয়া, জাম্বিয়া, এই সমস্ত দেশগুলো, জাম্বিয়া মানে বোধহয় রোডেশিয়া, হ্যাঁ, রোডেশিয়া, নামিবিয়া, এই দুই দেশের স্বাধীনতা আন্দোলনে জোট নিরপেক্ষ আন্দোলনকারী দেশগুলির ভূমিকা ছিল। যদিও ভূমিকা সাধারণত সমালোচনা, তীব্র ধিক্কার জানানো এবং ইনডাইরেক্ট অ্যাপ্রোচের মাধ্যমেই করা হয়েছিল, তবুও সমর্থন জানানো হয়েছিল। সপ্তম, বহুপাক্ষিকতা ও জাতিসংঘের প্রতি সমর্থন। দ্বিমেরু বিশ্ব মানে দুদিক থেকে বিশ্বকে কন্ট্রোল করা, কিন্তু বহুপাক্ষিকতা মানে বিভিন্ন নতুন নতুন রাষ্ট্রগুলির প্রত্যেকেরই সমান এবং গুরুত্বপূর্ণ প্রত্যেকেরই মতামতকে সমান গুরুত্ব দেওয়া। নাম জাতিসংঘকে শক্তিশালী করতে চায় এবং আন্তর্জাতিক সমস্যা সমাধানে যুদ্ধের পরিবর্তে আলোচনা ও কূটনৈতিক উপায় অবলম্বনকে অগ্রাধিকার দেয়। প্রতিটা রাষ্ট্রকে সমান গুরুত্ব দেয় নাম, এবং জাতিসংঘেও সেই সাম্য প্রতিষ্ঠার চেষ্টা করে। জাতিসংঘে অনেক দিনই জাতিসংঘের যে সমস্ত সংস্থাগুলো ছিল, যেমন বিশেষত WTO এবং IMF, এরা অনেক ক্ষেত্রেই বৃহৎ শক্তিগুলোর প্রভাবাধীন হয়ে পড়ত। কিন্তু নাম শক্তিশালী রূপে প্রকাশ পাওয়ার পর তারা জাতিসংঘের এরকম অনেক নিয়মকে পরিবর্তন করে। 8, সাম্য ও ন্যায় বিচারের সপক্ষে অবস্থান। আন্তর্জাতিক পর্যায়ে সমতা, সামাজিক ন্যায় এবং মানবাধিকারের পক্ষে কাজ করে নাম। 9, পরিবেশ উন্নয়ন। বর্তমানে নাম পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের পক্ষে, মানে স্থিতিশীল উন্নয়নের পক্ষে জোর দিচ্ছে। সাবস্টেন্টিভ ডেভেলপমেন্ট, যেটাকে আমরা বলি স্থিতিশীল উন্নয়ন, তার পক্ষে যোগ দিচ্ছে। প্রধান উদ্দেশ্য। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্দেশ্য হলো: 1, স্নায়ুযুদ্ধ চলাকালীন বিশ্বশক্তির 2 জোটের বাইরে থেকে নিরপেক্ষ থাকা। 2, উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ ও বর্ণবাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ। 3, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা। 4, উন্নয়নশীল দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি। এবং 5, জাতিসংঘের নীতিমালা ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা। যেগুলো আমরা এতক্ষণ ধরে পড়ে এসেছি সেই একই জিনিস।
জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান ভূমিকা। 1. দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্ব রাজনীতিতে বিকল্প পথের প্রস্তাব। অর্থাৎ দুটো ভাগের কোনো একটা ভাগের অংশগ্রহণ করা তো সহজই হয়ে গেল, কিন্তু এই দুই ভাগের অংশগ্রহণ না করেও আমরা নিজেদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বজায় রাখতে পারি, এই বিকল্প পথের প্রস্তাবটা তারা দেয়। জোট নিরপেক্ষ আন্দোলনের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন দুটি পরাশক্তির জোটের বাইরের থেকে একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পথ অনুসরণের আহ্বান জানানো হয়। 2. শান্তি ও নিরস্ত্রীকরণের প্রতি অঙ্গীকার। জোট নিরপেক্ষ আন্দোলনের মাধ্যমে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা ও সম্প্রসারণ এবং সামরিক জোটের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়। বিশ্ব শান্তি রক্ষায় নিরস্ত্রীকরণকে গুরুত্ব দেওয়া হয়। কায়রো সম্মেলনে জাতিসংঘের মাধ্যমে নিরস্ত্রীকরণের তত্ত্বাবধান করার প্রস্তাব প্রেরিত হয়। শান্তিপূর্ণ সহাবস্থান এবং যে কোনো বিরোধের আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে সমর্থন প্রকাশ করা হয়। বাকু ঘোষণা এবং কাম্পালা ঘোষণার মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থান, অর্থনৈতিক উন্নয়ন, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং বহুপাক্ষিকতার পক্ষে বিস্তৃত ঘোষণা গৃহীত হয়। অর্থাৎ শান্তি ও নিরস্ত্রীকরণের পক্ষে সবসময় জোট নিরপেক্ষ আন্দোলন সমর্থন জানিয়েছে। এখানকার এই বাকু ঘোষণা এবং কাম্পালা ঘোষণাটা ইম্পর্টেন্ট। এটা মেনলি নিরস্ত্রীকরণ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের সঙ্গে জড়িত। যেহেতু এমসিকিউ টাইপ কোশ্চেন্স আসতে পারে। 3 নম্বর, উপনিবেশ মুক্তির গতি ত্বরান্বিত। জোট নিরপেক্ষ আন্দোলনের মাধ্যমে আফ্রিকা, লাতিন আমেরিকা এবং এশিয়ার বিভিন্ন উপনিবেশাধীন দেশের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন জানানো হয়। লুসাকা ও পরবর্তী বিভিন্ন সম্মেলনে রোডেশিয়া ও নামিবিয়ায় জাতিসংঘের হস্তক্ষেপের দাবি করা হয়। কায়রো ও লুসাকা সম্মেলনে প্যালেস্তাইন সংকটে ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সমর্থন করা হয়। আলজিয়ার্স সম্মেলনে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয় এবং ফিলিস্তিন ইস্যুতে নামের ঐক্যবদ্ধ অবস্থান পিএলওকেও বৈধতা এনে দেয়। পরবর্তীকালে কলম্বো, হাভানা, নয়াদিল্লি এবং হারারে সকল সম্মেলনেই নাম সবসময়ই ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ, স্বাধীনতা এবং দখলদারিত্ব থেকে মুক্তির দাবিকে জোরালোভাবে সমর্থন করে এসেছে। ঘোষণাপত্রে এই বিষয়ে কেবল সমবেদনা নয়, বরং আন্তর্জাতিক চাপ, কূটনৈতিক সমর্থন এবং রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের আহ্বানও ছিল। এখানে ইম্পর্টেন্ট কোন সম্মেলনে কী ঘটনা ঘটেছিল এটা নিয়ে একটা চার্টও দিয়ে দিচ্ছি পরে, আগে এইটা শেষ হয়ে যাক। সেই চার্টটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই রকম কোশ্চেন আসতেই পারে। কোন সময় কোন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, কোন সময় কোথায় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এবং সেই সম্মেলনের বিশেষ দ্রষ্টব্য কী ছিল, বা সেই সম্মেলনে কোন কোন ঘোষণা করা হয়। এরকম একটা চার্ট পরে দিয়ে দিচ্ছি, সেটা পরে পড়ে দিচ্ছি। আগে এই পোর্শনটা শেষ করে নিই। বর্ণবাদের বিরুদ্ধে অবস্থান। জোট নিরপেক্ষ আন্দোলনে বর্ণবাদের বিরুদ্ধে একজোট অবস্থান নেওয়া হয়, বিশেষ করে দক্ষিণ আফ্রিকার পরিস্থিতি নিয়ে। কায়রো সম্মেলনে অ্যাপারথাইডের বিরুদ্ধে কড়া ভাষায় নিন্দা করা হয়। আলজিয়ার্স সম্মেলনে দক্ষিণ আফ্রিকা ও রোডেশিয়ায় জাতিবিদ্বেষ বিরোধী আন্দোলনের প্রতি সমর্থন করা হয়। হাভানা সম্মেলনে জাতিসংঘে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে অবস্থান নেয়। মানে জাতিসংঘে দক্ষিণ আফ্রিকাকে যাতে ব্যান করা হয় সেই সমর্থনে সবাই সহমত হয়। আফ্রিকায় বর্ণবাদ পতনের পর নাম দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিক সরকারকে স্বাগত জানায় এবং জাতিসংঘে সাম্যের জন্য নতুন দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে। 5 নম্বর পয়েন্ট, উন্নয়নশীল দেশগুলির মধ্যে ঐক্য।
উন্নয়নশীল দেশগুলির পারস্পরিক সহযোগিতা, অর্থনৈতিক উন্নয়ন, সাংস্কৃতিক আদান প্রদান এবং আন্তর্জাতিক ফোরামে একসাথে কণ্ঠস্বর তুলে ধরার নীতি গ্রহণ করে। রাজনৈতিক শর্ত ছাড়াই সাহায্য ও ন্যায্য বাণিজ্যের ওপর গুরুত্ব আরোপ করা হয়। আগে যখন কোনো দেশকে কোনো দেশ সাহায্য করত, তখন কিছু নিজেদের ফেভারে শর্ত রাখা হতো। সেই শর্ত তোলার ক্ষেত্রে নামের ভূমিকা গুরুত্বপূর্ণ। কায়রো, হাভানা এবং নয়াদিল্লি সম্মেলনে দক্ষিণ দক্ষিণ সহযোগিতার আহ্বান করা হয়। লুসাকা সম্মেলনে বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোর সংস্কারের আহ্বান করা হয়। আলজিয়ার্স সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলি আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তনের দাবি করে, যা পরবর্তীকালে বাস্তব রূপ নেয়। 6. তৃতীয় বিশ্বের কূটনৈতিক স্বকীয়তা প্রতিষ্ঠা। বিভিন্ন সম্মেলনের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলি প্রমাণ করে যে তারা শুধুমাত্র পরাশক্তির অনুসারী নয়, বরং নিজেদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক নীতি নির্ধারণে স্বতন্ত্র অবস্থান নিতে সক্ষম। কলম্বো প্ল্যান অনুযায়ী সদস্য দেশগুলোর মধ্যে প্রযুক্তি, শিক্ষা, শিল্পোন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা শুরু হয়। নন অ্যালাইন্ড দেশগুলো জাতিসংঘে, অর্থাৎ নিরপেক্ষ দেশগুলো বা জোট নিরপেক্ষ দেশগুলো জাতিসংঘে সমন্বিত অবস্থান গ্রহণ করে, ফলে তাদের কূটনৈতিক শক্তি বৃদ্ধি পায়। যেটা আমি বললাম, একজোট হয়েছিল বলে বিশ্বে তাদের সম্মান বেড়ে যায়, তাদের মতামতকে আরও বেশি গুরুত্ব দেওয়া হয়। 7 নম্বর পয়েন্ট, আন্তর্জাতিক সংস্থাগুলির সংস্কার। বেলগ্রেড সম্মেলনে নতুন স্বাধীন দেশগুলোর কূটনৈতিক শক্তি বৃদ্ধির জন্য জাতিসংঘে আরও বেশি প্রতিনিধিত্বের এবং সমন্বিত অবস্থান গ্রহণের তাৎপর্য আলোচিত হয়। জাতিসংঘকে আরও গণতান্ত্রিক করার আহ্বান করা হয় এবং পরবর্তীকালে কুয়ালালামপুর সম্মেলনে বিশ্ব বাণিজ্য সংস্থার ন্যায্য সংস্কারের দাবি করা হয়। প্রতিটা দেশকে যাতে সমান গুরুত্ব দেওয়া হয় জাতিসংঘে, সে বিষয়ে নজর রেখেছিল জোট নিরপেক্ষ আন্দোলন। স্বাস্থ্য ও জলবায়ু সংরক্ষণ, খাদ্য নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য দূরীকরণ, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা ও লিঙ্গ সমতার ক্ষেত্রে স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যমাত্রা বা সাবস্টেন্টিভ ডেভেলপমেন্ট গোলস স্থির করে সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করা হয় জোট নিরপেক্ষ আন্দোলনের মাধ্যমে। জলবায়ু তহবিলে উন্নয়নশীল দেশের ন্যায্য অংশদারিত্বের দাবি করা হয়, অর্থাৎ জলবায়ু সংরক্ষণের জন্য উন্নয়নশীল দেশগুলোর ন্যায্য অংশীদারিত্বের দাবি করা হয়। পরিবেশ বান্ধব প্রযুক্তির স্থানান্তর এবং অর্থায়নের জন্য আহ্বান করা হয়। সবাই যাতে এই পরিবেশ বান্ধব প্রযুক্তিগুলোকে আরও বেশি ওয়েলকাম করে, সেটার চেষ্টা করা হয়। প্রধান সম্মেলনসমূহ, এখানে দুটো সম্মেলন সম্পর্কে ইন ডিটেলস দিয়েছি। তাছাড়া বাকি সম্মেলন থেকে এমসিকিউ যেভাবে আসতে পারে সেই অনুযায়ী একটা চার্ট প্রোভাইড করা আছে। 1. বান্দুং সম্মেলন 1955। বান্দুং সম্মেলন ছিল একটি ঐতিহাসিক আন্তর্জাতিক সম্মেলন যা 1955 সালের 18 থেকে 24 এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুং শহরে অনুষ্ঠিত হয়। এতে এশিয়া ও আফ্রিকার 29টি দেশ অংশগ্রহণ করেছিল। এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য ছিল সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ এবং বর্ণবাদের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করা এবং বিশ্ব রাজনীতিতে উন্নয়নশীল দেশগুলোর স্বাধীন ও নিরপেক্ষ অবস্থান প্রতিষ্ঠা করা। অংশগ্রহণকারী রাষ্ট্রগুলো নিজেদের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অবস্থার উন্নয়নের জন্য একত্রিত হয়েছিল। যে কোনো আন্তর্জাতিক বিবাদের আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের ইচ্ছা প্রকাশ করা হয় এই সম্মেলনটির মাধ্যমে। এটি এশিয়া ও আফ্রিকার উন্নয়নশীল দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা, অর্থনৈতিক বিকাশ ও সাংস্কৃতিক আদান প্রদানের সূচনা ঘটায়। এই সম্মেলনে দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানানো হয় এবং বৈষম্যহীন একটি বিশ্ব গড়ে তোলার আহ্বান করা হয়। এটি তৃতীয় বিশ্বের দেশগুলির মধ্যে ঐক্য, স্বাধীনতা এবং আত্মনির্ভরশীলতার প্রতীক হিসেবে বিবেচিত হয়।
এই সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলি আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার জন্য নিম্নলিখিত 10টি নীতি গ্রহণ করে, যা পরবর্তীতে জোট নিরপেক্ষ আন্দোলনের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়। সেই 10টি নীতি হল: 1. মৌলিক মানবাধিকার ও জাতিসংঘ সনদের উদ্দেশ্য এবং নীতির প্রতি শ্রদ্ধা। মৌলিক মানবাধিকার ও জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির প্রতি শ্রদ্ধা। 2. সকল জাতির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা। 3. সমস্ত জাতিকে জাতিগত ও জাতীয় সমতার ভিত্তিতে সমান বিবেচনা করা। 4. অন্তর্গত বা আভ্যন্তরীণ ও বাহ্যিক কোনো হস্তক্ষেপ বা আগ্রাসনের বিরোধিতা। 5. প্রত্যেক দেশের আত্মরক্ষার অধিকার স্বীকার করা। 6. যে কোনো জাতির আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। 7. সকল দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি সম্মান রাখা। 8. জাতিগুলির মধ্যে পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা। 9. বিচার ও আন্তর্জাতিক বাধ্যবাধকতা রক্ষার ভিত্তিতে শান্তিপূর্ণভাবে বিরোধ মীমাংসা। এবং 10. অন্য দেশের ওপর চাপ সৃষ্টি, আগ্রাসন বা হুমকি না দেওয়া। মেনলি অন্যের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং প্রত্যেকের মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং শান্তিপূর্ণভাবে বিরোধের মীমাংসা করাটাই মেন উদ্দেশ্য। এই সবকটা নীতির নির্যাস এইটুকুই। দ্বিতীয় সম্মেলন বেলগ্রেড সম্মেলন। অ্যাকচুয়ালি এটাই জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন। বেলগ্রেড সম্মেলন ছিল জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম আনুষ্ঠানিক সম্মেলন, যা 1961 সালের সেপ্টেম্বর মাসে যুগোস্লাভিয়ার বেলগ্রেড শহরে অনুষ্ঠিত হয়। এতে 25টি সদস্য রাষ্ট্র ও 3টি পর্যবেক্ষক দেশ অংশগ্রহণ করেছিল। পর্যবেক্ষক দেশ 3টি ছিল: বলিভিয়া, ব্রাজিল ও ইকুয়েডর। এই সম্মেলনের মাধ্যমে প্রথমবারের মতো নিরপেক্ষ ও উন্নয়নশীল দেশগুলো একটি সংগঠিত জোট হিসেবে আত্মপ্রকাশ করে এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার বার্তা বহন করে। এই সম্মেলনের বৈষম্য ও উপনিবেশবাদের বিপক্ষে এবং পারমাণবিক যুদ্ধের বিরুদ্ধে ও শান্তির সপক্ষে প্রস্তাব গৃহীত হয়। এই সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ আন্দোলন আন্তর্জাতিক মঞ্চে একটি গুরুত্বপূর্ণ অবস্থান লাভ করে। জোট নিরপেক্ষ সম্মেলনগুলোর মূল লক্ষ্য ছিল উন্নয়নশীল দেশগুলির স্বার্থ সংরক্ষণ, বিশ্ব শান্তি ও নিরপেক্ষ অবস্থান বজায় রেখে স্নায়ুযুদ্ধের চাপের মধ্যে স্বাধীনতা রক্ষা করা। তবে সম্মেলনের বিভিন্ন সময়ে কিছু বিশেষ ফোকাস ছিল, যা পৃথিবীর রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করত। মানে তৎকালীন সময়ের রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করত। এখানে প্রতিটি সম্মেলনের মূল ফোকাস বা লক্ষ্য তুলে ধরা হলো। এই প্রশ্নগুলো খুব আসে: কোন বছর, কোন জায়গায়, কোন দেশে এবং কোন শহরে বিশেষ করে এই সম্মেলনগুলো অনুষ্ঠিত হয়েছিল এবং তার মূল উদ্দেশ্য কী ছিল? এটা সত্যিই খুব ইম্পর্ট্যান্ট। 1. বান্দুং সম্মেলন, যা হয়েছিল ইন্দোনেশিয়ার বান্দুং শহরে। সেখানে 10টি নীতি গ্রহণ করা হয়। সেখানে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নেতৃত্ব উল্লেখযোগ্য। 2. বেলগ্রেড সম্মেলন, সেটা যুগোস্লাভিয়ার বেলগ্রেডে 1961 সালে হয়েছিল। প্রথম নাম শীর্ষ সম্মেলন, যেখানে আনুষ্ঠানিকভাবে নাম প্রতিষ্ঠিত হয়। প্রধান নেতৃবৃন্দ আগেই বলে দিয়েছি, যারা প্রতিষ্ঠাতা ছিলেন তাদের 5 জনের নাম। 3. কায়রো সম্মেলন, মিশরে 1964 সালে। সেখানে দক্ষিণ সহযোগিতার আহ্বান করা হয়। লুসাকা সম্মেলন 1970 সালে। এখানে অ্যাপারথেইডের বিরুদ্ধে কড়া ভাষায় নিন্দা করা হয়। অ্যাপারথেইড সিস্টেম কি? অ্যাপারথেইড সিস্টেম হলো দক্ষিণ আফ্রিকার একটি সিস্টেম, যেই সিস্টেমের মাধ্যমে বর্ণবাদকে উৎসাহিত করা হতো। যারা কৃষ্ণাঙ্গ ছিল সাউথ আফ্রিকার, তাদের বিরুদ্ধে কিছু ঘোষণা করা হয়েছিল।
সেটাকেই বলা হয়। তাদেরকে আলাদা রাখার জন্য, অ্যাপার্ট মানে আলাদা করা, সেই তাদেরকে আলাদা করার জন্য যে সিস্টেম ঘোষণা করা হয়েছিল তাকেই বলা হচ্ছে অ্যাপারথেইড সিস্টেম। এই সিস্টেমের বিরুদ্ধে লুসাকায় বা তৃতীয় সম্মেলনে কড়া ভাষায় নিন্দা করা হয়। ভবিষ্যতেও অনেকবার করা হয় এবং এই সরকারের, যে সরকার এই সিস্টেম এনেছিল, আলটিমেটলি সেই সরকারের পতন ঘটানো হয়। তাতে নাম বা নন অ্যালাইন মুভমেন্টের গুরুত্ব অপরিসীম। এছাড়া রোডেশিয়া ও নামিবিয়া, যেটা আফ্রিকার দুটো রাষ্ট্র ছিল, সেই দুটো রাষ্ট্রের জাতিসংঘের হস্তক্ষেপের দাবি করা হয় তাদের স্বাধীন করানোর জন্য। প্রথমবারের মতো সাব সাহারান আফ্রিকার কোনো দেশে এই সম্মেলন হয়। প্যালেস্তাইন সংকটে ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সমর্থন করা হয়। বিশ্বের পিছিয়ে পড়া অংশে এই সম্মেলন বা আফ্রিকায় এই সম্মেলন হওয়ার ফলে সেই অংশের গুরুত্ব বিশ্ব রাজনীতিতে বৃদ্ধি পায়। এরপর আসছে 1973 সালে আলজিয়ার্স সম্মেলন। নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান করা হয়। উন্নয়নশীল দেশগুলোর আরও ন্যায্য বাণিজ্যিক সুযোগ ও সম্পদের বণ্টনের দাবি করা হয়। এছাড়া ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি তো দেওয়াই হয়। আলজিয়ার্স সম্মেলনের মেন গুরুত্ব হলো এই সম্মেলনেই প্রথম অর্থনৈতিক দিকের ওপর গুরুত্ব আরোপ করা হয়। 75টি দেশ এই সম্মেলনে অংশগ্রহণ করেছিল এবং এই সম্মেলনের মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে একটি নতুন রূপ দেওয়ার চেষ্টা করা হয়। আলজিয়ার্স সম্মেলনই প্রথম এরকম সম্মেলন ছিল যেই সম্মেলনে রাষ্ট্রগুলো শুধুমাত্র রাজনৈতিক কারণে নয়, অর্থনৈতিক কারণেও একত্রিত হয়েছিল। মূল 75টি রাষ্ট্র এই সম্মেলনে যোগদান করে। এরপর আসছে 1976 সালের কলম্বো সম্মেলনে। কলম্বো প্ল্যান বা কলম্বো অ্যাকশন প্ল্যান গ্রহণ করা হয়েছিল এই সম্মেলনে, যার মাধ্যমে সদস্য দেশগুলি প্রযুক্তি, শিক্ষা ও শিল্পায়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা শুরু হয়। 1979 সালে হাভানা সম্মেলন, তাতে কিউবার নেতা ফিদেল কাস্ত্রোর পক্ষ থেকে সোভিয়েত ঘেঁষা ভাষণ অনেক সদস্য রাষ্ট্রের আপত্তির কারণ হয়। ফিদেল কাস্ত্রো প্রথম দিকে কিউবাকে একটি নিরপেক্ষ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলেও বাস্তবে ফিদেল কাস্ত্রোর কিউবা সমাজতান্ত্রিকদের সমর্থনে ছিল, মানে সোভিয়েত ইউনিয়ন ব্লকেরই এক প্রকার অংশ ছিল। তাই তার সোভিয়েত ঘেঁষা ভাষণ অনেক রাষ্ট্রেরই আপত্তির কারণ হয়। ভারতের ইন্দিরা গান্ধী সহ অনেক নেতাই সোভিয়েত প্রভাবমুক্ত রাখতে চান নামকে, এর জন্য তীব্র বক্তব্য রাখেন। এবার এই সময় একটা মনোমালিন্য তৈরি হয়, যেটা পরবর্তীকালে 1983 সালের নয়াদিল্লি সম্মেলনে সেই তিক্ততা মিটিয়ে একটা ঐক্যর প্রচেষ্টা করা হয়। প্যালেস্তাইন, দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়া ইস্যুতে সমর্থন করা হয়। উন্নয়নশীল দেশগুলির জন্য সহযোগিতা বৃদ্ধি এবং বিশ্ব অর্থনীতির বৈষম্য নিয়েও আলোচনা করা হয়। 1986 সালে হারারে সম্মেলনে আবার অ্যাপারথাইডের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি করা হয়। এছাড়া নেলসন ম্যান্ডেলার মুক্তির পক্ষে অবস্থান গ্রহণ করা হয়। 1989 সালে বেলগ্রেড সম্মেলনে আবার বেলগ্রেডে সম্মেলন হয়, যেখানে প্রথম সম্মেলন হয়েছিল সেখানেই আবার হয় এবং বিশ্ব রাজনীতির দ্রুত পরিবর্তন এবং সোভিয়েত ইউনিয়নের দুর্বলতার প্রেক্ষিতে এই সংগঠনটার আর কী লক্ষ্য, কী কাঠামো তৈরি করা হবে তার নতুন সংজ্ঞায়ন করা হয়। অর্থাৎ যখন সোভিয়েত ইউনিয়ন দুর্বল হয়ে গেল, তখন দ্বিমেরু বিশ্ব তো আর রইল না। দ্বিমেরু বিশ্বের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে আন্দোলন, জোট নিরপেক্ষ আন্দোলন, তার নতুন লক্ষ্য কী হবে, কাঠামো কী রকম হবে, কী ধরনের কৌশল গ্রহণ করা হবে, সেটাকে নিয়ে আবার ব্যাখ্যা দেওয়া হলো। আর প্রথম সম্মেলনের পর আবার বেলগ্রেড এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ইতিহাস ও আদর্শের প্রতি একটি পুনর্মূল্যায়ন ঘটে। 1992 সালে জাকার্তায় সম্মেলন হয়, যেখানে সোভিয়েত ইউনিয়নের পতনের পর একমেরু বিশ্বে যুক্তরাষ্ট্রের আধিপত্যের পরিপ্রেক্ষিতে নিরপেক্ষতা বজায় রাখার কৌশল গ্রহণ করা হয়। ঠান্ডা যুদ্ধ শেষ হওয়ায় সংগঠনটি কেবলমাত্র মধ্যস্থতাকারী হিসেবে নয়, বরং উন্নয়নশীল বিশ্বের প্রতিনিধিত্বের ফোরাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে শুরু করে। অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের পতনের পর যখন দ্বিমেরু বিশ্ব রইল না, তখনও একমেরু বিশ্বতে ইউএসের প্রভাব কমাতে এই আন্দোলনটা চেষ্টা করে এবং আর অন্যান্য উন্নয়নশীল দিককে কীভাবে সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়া যায় তারও প্রচেষ্টা করে।
1995 সালে কারাকাস সম্মেলনে প্রথমবার দক্ষিণ আমেরিকার একটি দেশে সম্মেলনটি হওয়ায় অঞ্চলটিতে সংগঠনটির প্রভাব বিস্তৃত হয়। ভেনিজুয়েলার সম্মেলনের আগে রাজনৈতিক টানাপোড়েন, আভ্যন্তরীণ বিক্ষোভ, অর্থনৈতিক দুরবস্থার কারণে সম্মেলনের আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এখানে একটা ট্রিক কোশ্চেন আসে, কারাকাস সম্মেলন কি হয়েছিল কি হয়নি। কারাকাস সম্মেলন হয়েছিল, বা এরকম প্রশ্ন আসতে পারে জোট নিরপেক্ষ আন্দোলনে কোন সম্মেলনটি বাতিল হয়, তার মধ্যে এই কারাকাস সম্মেলনের নাম থাকে। বাতিল হয়নি, সম্মেলনটি আলটিমেটলি হয়েছিল। হবে না অনেকে ভেবেছিল, কিন্তু হয়েছিল। আজ অবধি জোট নিরপেক্ষ আন্দোলনের কোনো সম্মেলনই বাতিল হয়নি, ডিজিটাল মাধ্যমে হলেও হয়েছিল। 1998 সালে, এটা ডিজিটাল মাধ্যমে হয়নি, মানে অন্য কোনো সম্মেলনের কথা, কোনোটাই বাতিল হয়নি। 1998 সালে ডারবানে সম্মেলন হয়, যেখানে আবার অ্যাপারথাইডের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা হয়। ম্যান্ডেলার নেতৃত্বে নাম মানবাধিকার ও সামাজিক ন্যায় বিচারের প্রশ্নে আরও সক্রিয় হয়। ফিলিস্তিন, কসোভো, ইরাক, কঙ্গো ইত্যাদি ইস্যুতে অবস্থান গ্রহণ করা হয়। এই সব ইস্যুতেই অগ্রাসনের বিরুদ্ধেই অবস্থান গ্রহণ করা হয়। 2003 সালে কোলালামপুরে সম্মেলন সংগঠিত হয়, যেখানে IMF এবং বিশ্ব ব্যাংকের নীতির বিরোধিতা করা হয়। ইরাক যুদ্ধের বিরুদ্ধে অবস্থান করা হয় এবং এই সময়ের মূল নেতৃত্ব ছিল মাহাতি মোহাম্মদ, যিনি এই আন্দোলনটিকে, মানে এই সময়ের এই সম্মেলনটিকে নেতৃত্ব দিয়েছিলেন। ইরাক প্রসঙ্গেই সন্ত্রাসবাদ, পরমাণু অস্ত্র এবং অন্যান্য আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করা হয়। জাতিসংঘকে আরও শক্তিশালী করার প্রস্তাবও দেওয়া হয়। 2006 হাভানা সম্মেলন, যেখানে ফিদেল কাস্ত্রো সম্মেলনে অংশগ্রহণ না করলেও তার আদর্শ ও কিউবার নেতৃত্ব সম্মেলন জুড়ে প্রভাব বিস্তার করে। পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে একটি সুসংগঠিত এবং যুক্তিপূর্ণ কূটনৈতিক জবাব দিতে সক্ষম হয়। এভো মোরালাস বলিভিয়ার, ভেনিজুয়েলার হুগো সাভেজ, ইরানের আহমাদিনেজাদ প্রমুখ নেতার বক্তব্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দৃঢ় সমালোচনা উঠে আসে। মানে এখন ইরাক আক্রমণ হয়ে গেছে, তারপর এই ঘটনা, তখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমালোচনা করা হয়। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে নাম দেশগুলোর সমন্বিত উদ্যোগ নেওয়া হয়। 2009 সালে মিশরের শার্ম এল শেখে সম্মেলন অনুষ্ঠিত হয়। 2008 সালের অর্থনৈতিক মন্দার পরিপ্রেক্ষিতে উন্নয়নশীল দেশগুলোর ক্ষতির পর্যালোচনা করা হয়। ন্যায্য আর্থিক ব্যবস্থা, ঋণ সহজীকরণ নীতির দাবি করা হয়। ফিলিস্তিন, সুদান, সোমালিয়া, আফগানিস্তান ও ইরাকের সংকটে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করা হয়। জাতিসংঘের সংস্কার ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। 2012 সালে ইরানের তেহরানে হয় সম্মেলন। সেই সম্মেলনে ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে নামের প্রতি সহমত প্রতিষ্ঠিত হয় এবং সিরিয়ায় গৃহযুদ্ধে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করা হয়। ইরানের ক্ষেত্রে এই জিনিসটা উল্লেখযোগ্য যে ইরানকে পরমাণু পরীক্ষা নিরীক্ষা করতে দেবে না আমেরিকা, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যার বিরুদ্ধে নাম দাঁড়ায় যে যদি আমেরিকা পরীক্ষা নিরীক্ষা করতে পারে, পরমাণু গবেষণা চালাতে পারে, তাহলে অন্যান্য দেশগুলো চালাতে পারবে, চালানোটা তাদের অধিকার। 2016 সালে মার্গারিটা দ্বীপ ভেনিজুয়েলায় প্যারিস জলবায়ু চুক্তির বাস্তবায়নে নামের সক্রিয় ভূমিকা দেখা যায়। 2019 সালে আজারবাইজানের বাকু শহরে হয় এই সম্মেলন, যা দারিদ্র্য এবার আসছে। এতদিন একদম প্রথম দিকে ছিল দ্বিমেরু বিশ্বের প্রভাব থেকে রক্ষা করা, তারপর হলো মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রভাব থেকে রক্ষা করা বা তার বিরোধিতা করা, এবং এইবার ধীরে ধীরে আসছে যে অন্যান্য বিকাশের দিকে এগিয়ে যাওয়া, যেমন দারিদ্র দূরীকরণ,
মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্য নিরাপত্তা, লিঙ্গ সমতার ক্ষেত্রে সম্মিলিত পদক্ষেপ, জলবায়ু সংকট মোকাবিলায় পরিবেশ বান্ধব প্রযুক্তি স্থানান্তর ও অর্থায়নের আহ্বান, শান্তিপূর্ণ সহাবস্থান এবং অর্থনৈতিক উন্নয়ন, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা, বহুপাক্ষিকতার পক্ষে একটি বিস্তৃত ঘোষণা গৃহীত হয়, যেটা বাকু ঘোষণা। এরপর কাম্পালা ঘোষণাও করা হয় 2023 সালে। কাম্পালায় শান্তি, উন্নয়ন এবং মানবাধিকারের পক্ষে নামের প্রতিশ্রুতি এখানে পুনর্ব্যক্ত করা হয় কাম্পালা ঘোষণার মাধ্যমে। আর সাবস্টেন্টিভ ডেভেলপমেন্ট গোলসের বাস্তবায়ন এবং বৈশ্বিক অংশীদারিত্ব ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ওপরও জোর দেওয়া হয়। এরপর আসছে এই সম্মেলনগুলোর পরে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিকূলতা। জোট নিরপেক্ষ আন্দোলন খুব স্মুথলি যে চলতে পারছে তা নয়, তার কিছু কারণ রয়েছে। কী কারণ? এক, মহাশক্তিধর দেশের প্রভাব। নাম প্রতিষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন দুটি ব্লকের বাইরে অবস্থান নেওয়ার উদ্দেশ্যে, কিন্তু বাস্তবে আদর্শগতভাবে অনেক নাম সদস্য রাষ্ট্রই একপক্ষীয়ভাবে কোনো না কোনো শক্তিধরের প্রতি ঝুঁকে পড়ে। এতে আন্দোলনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়। এখানে উল্লেখযোগ্য কিউবার ফিদেল কাস্ত্রোর কথা। 2, বিশ্ব রাজনীতির পরিবর্তন। নামের প্রতিষ্ঠার সময় বিশ্ব দ্বিধ্রুবক বা দ্বিমেরু কেন্দ্রিক ছিল, মার্কিন ও সোভিয়েত ব্লকে বিভক্ত ছিল, কিন্তু বর্তমানে বিশ্ব বহুমেরু কেন্দ্রিক হয়ে উঠেছে। চীন, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন, আরব দেশসমূহ, ভারত প্রভৃতি শক্তির উত্থানের ফলে এই নিরপেক্ষতার ধারণাটা অস্পষ্ট হয়ে পড়ে। মানে এদের কোনো না কোনো দেশ এদিক ওদিক ঝুঁকেই রয়েছে। যেমন ভারত আর চীনের মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ একটু হলেও চলছে। আবার রাশিয়া আর ইউক্রেনের মধ্যে, মানে রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ চললেও ভারত আবার এদিক থেকে রাশিয়া কিছুটা সমর্থন করে। প্রত্যেকের সঙ্গে জড়িত। আবার আরব দেশসমূহ গোঁড়া মুসলিমপন্থী হওয়ায় অনেক ক্ষেত্রেই মুসলিম আগ্রাসনের বিরুদ্ধে যায় না। কাজেই এই নিরপেক্ষতার ধারণাটা বড্ড অস্পষ্ট হয়ে উঠেছে। এছাড়া অনেক নাম সদস্য দেশ এখন বিভিন্ন জোট বা অর্থনৈতিক গোষ্ঠীর অংশ, যেমন ব্রিক্স, G20 প্রভৃতির সাথে যুক্ত, যা তাদের নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নের মুখে ফেলে। কারণ কোনো একটা দলের সঙ্গে যুক্ত হলে একটু হলেও সেই দলের অন্যান্য সদস্যের পাশে তো দাঁড়াতেই হয়। কাজে পুরো নিরপেক্ষ এখন আর নেই কেউ। আরও বলা ভালো, নিজেদের জাতীয় স্বার্থের সপক্ষে সবাই এখন। জাতীয় স্বার্থ যখন যেদিকে, তখন সেদিকে তারা ঝুঁকেই থাকে। 3, অভ্যন্তরীণ মতপার্থক্য। নামের সদস্য দেশগুলির মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় মতপার্থক্য রয়েছে। যেমন ভারত পাকিস্তান দ্বন্দ্ব, মধ্যপ্রাচ্যের সংঘাত। ফলে মধ্যপ্রাচ্যের বলতে এখানে ইসরায়েল প্যালেস্তাইনের কথাও বলা হচ্ছে, আবার ওদিক দিয়ে ইরান ইরাকের কথাও বলা হচ্ছে। ফলে অনেক বিষয় সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়া কঠিন। যেমন ভারত পাকিস্তান দ্বন্দ্বেও কিছু লোক, বেশিরভাগ মুসলিম কান্ট্রি পাকিস্তানের সাপোর্টে চলে যাচ্ছে। ঠিক তেমনি যেখানে ইসরায়েল প্যালেস্তাইনের দ্বন্দ্ব, সেখানেও অনেকেই ইসরায়েলের বিরুদ্ধে চলে যাচ্ছে। সম্মিলিতভাবে কোনো ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে। 2, কিছু দেশ নামের নীতির বাইরে গিয়ে বড় শক্তিধর রাষ্ট্রগুলির সঙ্গে জোটবদ্ধ হয়। যেমন পাকিস্তানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক। আরেকটাও উল্লেখযোগ্য, পাকিস্তানের সঙ্গে চীনের সম্পর্ক, যা নামকে দুর্বল করে। 4, অর্থনৈতিক দুর্বলতা। নামের বেশিরভাগ সদস্য দেশ উন্নয়নশীল এবং স্বল্পোন্নত। তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব সীমিত। ফলে বিশ্বের নীতি নির্ধারণে তাদের ভূমিকা কম। গরিব দেশ যতই হোক বিশ্বের অর্থনীতিকে খুব বেশি প্রভাবিত করতে পারে না। এছাড়া বিশ্বায়নের যুগে নাম দেশগুলি প্রায়শই IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, বিশ্ব ব্যাংক বা বড় অর্থনৈতিক শক্তিগুলোর ওপর নির্ভরশীল, যা তাদের স্বাধীন নীতি নির্ধারণে বাধা দেয়। একজনের কাছে লোন নেওয়া থাকলে তার কাছে একটু তো ঝুঁকে থাকতেই হয়। 5, নতুন বিশ্ব ব্যবস্থায় প্রাসঙ্গিকতার সংকট। বর্তমানে বিশ্বে জলবায়ু পরিবর্তন, সাইবার নিরাপত্তা, ডিজিটাল অসমতা, বৈশ্বিক স্বাস্থ্য যেমন COVID-19, সন্ত্রাসবাদ ইত্যাদির নতুন চ্যালেঞ্জ দেখা গেছে, যেগুলো মোকাবিলায় নামের ভূমিকা সীমিত এবং অস্পষ্ট। নাম মূলত রাজনৈতিক নিরপেক্ষতার পক্ষেই
নিরপেক্ষতার ওপরই জোর দেয়। বর্তমান যুগে অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং পরিবেশগত সহযোগিতাই বেশি গুরুত্বপূর্ণ। নিরপেক্ষতার থেকে সহযোগিতা বেশি গুরুত্বপূর্ণ। তাই নাম খানিকটা হলেও অপ্রাসঙ্গিক হয়ে উঠছে। 6. কাঠামোগত দুর্বলতা। নাম কোনো স্থায়ী সচিবালয় বা নির্দিষ্ট রূপে কার্যকর কাঠামো নেই। নামের কোনো স্থায়ী সচিবালয় বা নির্দিষ্ট রূপে কার্যকর কাঠামো নেই। ফলে সংগঠনটি অনেক সময় শুধু বৈঠক কেন্দ্রিকই থেকে যায়। বাস্তব সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নের দুর্বলতা এবং বিলম্ব দেখা যায়। এছাড়া জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক মঞ্চে নামের প্রভাব সীমিত, কারণ তার সিদ্ধান্তগুলো বাধ্যতামূলকও নয় এবং সদস্যরা প্রায়ই সেই সিদ্ধান্তগুলো উপেক্ষা করে। 7. নিরাপত্তা সংকট। অনেক নাম সদস্য দেশ আঞ্চলিক সংঘাত, সন্ত্রাসবাদ, অভ্যন্তরীণ অস্থিরতায় জর্জরিত, যেমন সিরিয়া, ইয়েমেন, মিয়ানমার। ফলে তারা নিজেদের নিরাপত্তার জন্য বড় শক্তিগুলোর ওপর নির্ভর করে, ফলে একপাক্ষিক ঝুঁকে যায়। এছাড়া নামের নিজস্ব কোনো সামরিক বা নিরাপত্তা কাঠামোও নেই, তাই এটি নিরাপত্তা সংক্রান্ত সমস্যার সমাধানে দুর্বল। 8. নামের অনেক সদস্য দেশ এখন UN, G77, OIC, আফ্রিকান ইউনিয়ন ইত্যাদি সংগঠনের সদস্য। ফলে নামের প্রতি তাদের অগ্রাধিকার কমে গেছে। তারা জোট খুঁজছিল, তারা সহযোদ্ধা খুঁজছিল, যেটা তারা অন্য জায়গায় ভালোভাবে পেয়ে যাচ্ছে। তাই নামের প্রতি তাদের অগ্রাধিকার কমে গেছে। জাতিসংঘ ও অন্যান্য মঞ্চে নামের প্রভাব সীমিত, কারণ তাদের সিদ্ধান্তগুলি বাধ্যতামূলক নয় এবং সদস্যরা প্রায়ই সেই সিদ্ধান্তগুলো উপেক্ষা করে। 9. শক্তিশালী নেতৃত্বের অভাব। নামের প্রতিষ্ঠাতা নেতারা যেমন নেহেরু, নাসের টিটো প্রভৃতির মতো চরিত্রবান ও প্রভাবশালী নেতৃত্বের অভাব বর্তমানে অনুভূত হয়। বর্তমানে বিশ্বে নেতা নেই তা নয়, কিন্তু সবাই নিজের জাতীয় স্বার্থের দিকে বেশি ঝুঁকে আছে। বর্তমানে নেতৃত্ব নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় ব্যস্ত, ফলে নামের সম্মিলিত লক্ষ্য দুর্বল হয়ে পড়েছে। এত প্রতিকূলতা সত্ত্বেও নামের বর্তমান প্রাসঙ্গিকতা। 1. উন্নয়নশীল দেশগুলোর সম্মিলিত কণ্ঠস্বর হিসেবে এটি এখনও প্রাসঙ্গিক। 2. বহুমেরু বিশ্বে নতুন শক্তিগুলোর, যেমন চীন, ভারত, রাশিয়া, EU বা ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ভারসাম্য রক্ষাকারী। 3. জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক স্বাস্থ্য, অর্থনৈতিক বৈষম্য এইসব আন্তর্জাতিক ইস্যুতে নামের সদস্য দেশগুলোর সমন্বিত অবস্থান গুরুত্বপূর্ণ। 4. দক্ষিণ সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে নামের উন্নয়নশীল দেশগুলির মধ্যে বাণিজ্য, প্রযুক্তি ও শিক্ষার সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। 5. ব্রিক্স, G77, এশিয়ানের মতো অন্যান্য গোষ্ঠীর সাথে নামের সদস্যদের সমন্বয়ে থাকায় এটি একটি বৃহত্তর জোট হিসেবে কাজ করতে পারে। 7. 6 বাদ হয়ে গেছে, যাকে পরবর্তী পয়েন্ট। নাম জাতিসংঘের সাধারণ পরিষদের 120টি সদস্য দেশের সমর্থন নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাব পাশ করাতে পারে, যেমন ফিলিস্তিন ইস্যুতে করেছে, নিরস্ত্রীকরণ ইস্যুতে করেছে। পারমাণবিক নিরস্ত্রীকরণের পক্ষে নামের ঐতিহাসিক অবস্থান এখনও প্রাসঙ্গিক, যেমন ইরান পরমাণু চুক্তি ইস্যু। আঞ্চলিক সংঘাত নিরসনে, যেমন ইয়েমেন, সিরিয়া প্রভৃতির ক্ষেত্রে নাম মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থা IMF এবং বিশ্বব্যাংকের নীতিতে উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষায় নাম সম্মিলিত চাপ সৃষ্টি করতে পারে, করেওছে অনেক ক্ষেত্রে। ডিজিটাল বিভাজন কাটিয়ে উঠতে প্রযুক্তিগত সহায়তা এবং ঋণ নীতিতে নাম সদস্য রাষ্ট্রগুলির সমন্বিত দাবি গুরুত্বপূর্ণ। নাম সন্ত্রাসবাদ, সাইবার হামলা এবং আঞ্চলিক অস্থিরতা মোকাবিলায় সমন্বিত কৌশল তৈরি করতে পারে। নাম সাম্রাজ্যবাদ, নতুন উপনিবেশবাদ, আধিপত্যবাদ এবং নির্ভরতাবাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। আমেরিকার ইরাক, আফগানিস্তান আক্রমণ এবং বর্তমানে সিরিয়া, লিবিয়া, ইসরায়েলে বোমাবর্ষণের বিরুদ্ধে একমাত্র জোট নিরপেক্ষ রাষ্ট্রসমূহই সোচ্চার হয়েছিল। বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনে ব্যক্তিগত ও জাতিগত সমতা প্রতিষ্ঠায় নামের ভূমিকা গুরুত্বপূর্ণ।
এছাড়া সর্বোপরি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংগঠন হিসেবে, মানে সম্মিলিত জাতিপুঞ্জের পরেই 120টা সদস্য নিয়ে আর কোনো এরকম বৃহৎ আন্তর্জাতিক সংগঠন নেই। সেক্ষেত্রেও নামের ভূমিকা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা গুরুত্বপূর্ণ, যে পড়ানোর সময় আমি একবার ভুল করে বলে ফেলেছি যে নামের পর্যবেক্ষক সংস্থার মধ্যে, নামের যে 17টা পর্যবেক্ষক সংস্থা রয়েছে তার মধ্যে একটি হলো ইউরোপিয়ান ইউনিয়ন। সরি, পুরো ভুল বলেছি। প্রশ্নটা এটা আসে কোনটা নয়, সেখানে ইউরোপিয়ান ইউনিয়নে ক্লিক করতে হবে, মানে ইউরোপিয়ান ইউনিয়নটা উত্তর হবে, যে ইউরোপিয়ান ইউনিয়ন নামের পর্যবেক্ষক রাষ্ট্রের মধ্যে নয়। কোন কোন রাষ্ট্রগুলি রয়েছে সেগুলি হলো আফ্রিকান ইউনিয়ন, আরব লীগ, কমনওয়েলথ, জাতিসংঘ ইত্যাদি। এরা হলো নামের পর্যবেক্ষক সংগঠনসমূহ। ইউরোপিয়ান ইউনিয়ন নামের পর্যবেক্ষক সংগঠন নয়। ভুল হয়ে গেছে, আরেকবার রিপিট করে দিচ্ছি, ইউরোপিয়ান ইউনিয়ন নামের পর্যবেক্ষক সংগঠন নয়। আচ্ছা, উত্তরটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। এরকম কোনো উত্তর জানতে ইচ্ছা করলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। থ্যাংক ইউ।